হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেশু অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি রিতম দে কবিরাজ ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। তো আজকে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। এটা একটা ছোটখাটো পডকাস্ট তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি, এবং পুরো দেখো। ভিডিওটার মধ্যে অনেক ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তো প্রথমে রিতম, আমি তোমাকে বলবো একটু তুমি যদি ইন্ট্রোডাকশন ভিউয়ার্সদের জন্য দিয়ে দাও। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, তো আমি রিতম দে কবিরাজ। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে 2023-24 ব্যাচটাতে ঢুকেছি। তো মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো এইটুকুই। আমার পড়াশোনা হাওড়াতেই সবকিছু। হেরিটেজ একাডেমি হাই স্কুলে পড়েছি 1 থেকে 12 অব্দি। আমার র্যাঙ্ক 2733 ছিল। আচ্ছা, তো এবার ধন্যবাদ জানাবো আমি রিতমকে। এবার আমরা চলে যাব নেক্সট টপিকে। আমরা কিছু টপিক ওয়াইজ আমরা ডিসকাস করবো, রিতম। তো প্রথম টপিক আমরা একদম। সেখানে চলে যাই, সেটা হচ্ছে লোকেশন। মানে যাদবপুরে পৌঁছতে গেলে যাদবপুর ইউনিভার্সিটি এর দুটো ক্যাম্পাস আছে। তো মেন মানে দুটো ক্যাম্পাসের ব্যাপারে তুমি একটু বলবে। তো লোকেশনটা কোন জায়গায় বা কিভাবে আমরা পৌঁছাবো অ্যাকচুয়ালি? যাদবপুরের যে মেইন ক্যাম্পাস সেখানেই অ্যাকচুয়ালি আমাদের যে ডিপার্টমেন্টটা আছে বা বেশিরভাগ কোর্সগুলো সেখানেই আছে। সল্টলেক ক্যাম্পাসটাও আছে। সল্টলেক ক্যাম্পাসে পাওয়ার, কনস্ট্রাকশন ইত্যাদি এই কোর্সগুলো আছে। তো যাদবপুরের যে মেইন ক্যাম্পাসটা যদি যেতে হয়, ধরুন হাওড়া থেকে যাতায়াত যদি করতে হয়, তো হাওড়া থেকে যাতায়াত করতে গেলে মেট্রো তো হয়ে গেছে, এখন মেট্রো করে যেতে পারবে। মেট্রো করে টালিগঞ্জ স্টেশন থেকে যে কোনো অটো স্ট্যান্ড থেকে অটোপে থেকে আপনি যাতায়াত করবেন। তো ওখান থেকে অটো থেকে ধরেই যাদবপুর পৌঁছে যাবেন। যে কোনো অটো ওখান থেকে যায় অটো স্ট্যান্ডে। আর এমনি বাসে করে যদি যেতে হয়, তো মন্দিরতলা থেকে যদি যান আপনি, সেখানে হুম। মন্দিরতলা থেকে বাস পেয়ে যাবেন। প্রচুর বাস যায় ওখানে। 8B, না 8B না, ওই গড়িয়াহাটটায় চলে যাবেন, গড়িয়াহাট মোড় থেকে অটো পেয়ে যাবেন, যাদবপুর পৌঁছে যাবেন। মেন ক্যাম্পাস সেটা। হুম। আর আরেকটা ক্যাম্পাস? সল্টলেক ক্যাম্পাসটা আছে। সল্টলেক ক্যাম্পাস থেকেও ডাইরেক্ট বাস পাওয়া যায় এখানে। ডাইরেক্ট সল্টলেক আচ্ছা। থেকে মানে আপনি এখানে মেট্রোটা স্টার্ট হয়নি। যখন মেট্রোটা স্টার্ট হয়ে যাবে হাওড়া ময়দান থেকে, তখন একদম ডাইরেক্ট সল্টলেক পৌঁছে যাবে। আর যতক্ষণ মেট্রো স্টার্ট হচ্ছে না, বাসে করে যদি যেতে চান, তো আপনি ইয়ে থেকে মন্দিরতলা থেকে ধরতে পারেন। মন্দিরতলা থেকে বাস করে হুম। আপনি সল্টলেক পৌঁছে যাবেন। সেখানে যাদবপুরের ক্যাম্পাসটা আছে। যাদবপুরের হুম। ক্যাম্পাসের সাথে ওখানে ক্যালকাটা ইউনিভার্সিটিরও ক্যাম্পাস আছে একটা। আচ্ছা, মানে একই সাথে একই জায়গা? একই জায়গা ঠিক না, একটু দূরে। ক্যালকাটা ইউনিভার্সিটিটা একটু দূরে। আচ্ছা, মানে ওটা কি ক্যালকাটা ইউনিভার্সিটি নেক্সট ক্যাম্প মানে সেকেন্ড ক্যাম্পাস? সেকেন্ড ক্যাম্পাস। ক্যালকাটা আচ্ছা। ইউনিভার্সিটির যে ফার্স্ট ইয়ারটা ওইখানে হয়। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে লোকেশনের ব্যাপারে তোমরা সকলেই জেনে নিলে। এবার ক্যাম্পাসের একটুখানি মানে ডিটেলস এর ব্যাপারে বলো। মানে ক্যাম্পাস এরিয়ার মধ্যে কি আছে, মানে দোকানপাট বা আদার্স যা আমাদের লাগে, স্টেশনারি শপস বা এইগুলো, এই স্টেশনারি সম্বন্ধে একটু যদি শপস বলো। বলতে দেখুন, স্টেশনারি শপস দেখুন দোকানের মানে যাদবপুর ক্যাম্পাসের আশেপাশে প্রচুর আছে। ঠিক আছে, খাবার জিনিস তো খাবার দোকান প্রচুর আছে, প্লাস ক্যান্টিন ভেতরে আছে। আমাদের এসি ক্যান্টিন আছে, আহার ক্যান্টিন আছে, সুরুচি ক্যান্টিন আছে। ঠিক আছে, আর্টসের ওখানে হুম। মিলনদা ক্যান্টিন আছে। তো এই সমস্ত ক্যান্টিনগুলো সুন্দর ক্যান্টিন। ক্যান্টিনে আচ্ছা। খাবারও খুব ভালো। তো হুম। সেখান থেকে খাবার তো আপনি পেয়েই যাবেন। হুম। আর এমনি যদি খাবার ওখানে পছন্দ নাও হয়, তো বাইরে থেকে হুম। আপনি গিয়ে খেতে পারেন যে কোনো সময়, কোনো অসুবিধা নেই তো। আর এমনি ক্যাম্পাস ডিটেলস বলতে, ক্যাম্পাসটা বিশাল বড় ক্যাম্পাস। হ্যাঁ, হুম। তো এবার মানে এমনি যে কোনো প্রাইভেট কলেজের থেকে একটু বড় ক্যাম্পাস বলতে গেলে, যথেষ্ট বড় ক্যাম্পাস। রাজা সুবোধচন্দ্র মল্লিকের যে রাজবাড়িটা ছিল, ওখান থেকেই এখন অরবিন্দ ভবন যেটা এখনো হয়েছে, অরবিন্দ ভবনেই মেন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন গুলো হয়।
সেখানেই ভিসি থাকেন, সেখানেই সমস্ত ডিটেলস যা স্টুডেন্টসের ওগুলো ওখানেই জমা হয়। আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, আমাদের মোটামুটি ওটা ফার্স্ট গেট, সেকেন্ড গেট, থার্ড গেট, ফোর্থ গেট, 4টে ফাংশনাল গেট আছে। আর বাকি 2টো গেট আছে, তো সেই 2টো গেট থেকে এখন যাতায়াতটা বন্ধ আছে। তো আচ্ছা এবার এই 4টে গেটের মধ্যে ঢুকতে গেলে আপনি যদি ডাইরেক্ট অরবিন্দ ভবন যেতে চান, অরবিন্দ ভবন ঢুকতে গেলে ফার্স্ট গেট আর সেকেন্ড গেট, এই 2টো গেট দিয়ে ডাইরেক্ট ঢুকে যাবেন অরবিন্দ ভবন। এবার অরবিন্দ ভবনে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস গুলো হয়। এবার অরবিন্দ ভবন থেকে আর সেকেন্ড গেট থেকে ঢুকেই আপনি বাঁদিকে দেখতে পাবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিল্ডিং, হাই পাওয়ার হাই ভোল্টেজ ল্যাবরেটরি আছে সেখানে। এবার সেখান দিয়ে গিয়ে আপনি চলে যাবেন, সেখান দিয়ে গিয়ে অরবিন্দ ভবন আছে। আর থার্ড গেট দিয়ে ঢুকেই ডান দিকে গান্ধী ভবন আছে, যেখানে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর জন্য ডাকে জেনারেলি। আচ্ছা আর গান্ধী ভবনে এখন যেটা হয়েছে, এখন যে মাস্টার রোল সেকশন, যেখানে সমস্ত স্টুডেন্টসদের যে ডাউট, অ্যাডমিশন রিলেটেড ডাউট হতে পারে, ফিজ রিলেটেড ডাউট হতে পারে, বা কোনো একটা কোয়ারি, আমার নিজেরই কোয়ারি কিছু আছে, সেগুলো আমি ওখানে গিয়ে সলভ করা যায়, মাস্টার রোল সেকশন। আচ্ছা আর ক্যাম্পাসের এমনি ক্যাম্পাসটার একদম সবুজ, পুরো লাশ গ্রিন এনভায়রনমেন্ট চারদিকে, হুম প্রচুর গাছ আছে। তো এনভায়রনমেন্ট নিয়ে তো কিছু বলারই নেই। ঢুকেই থার্ড গেট দিয়ে ঢুকেই একটা ত্রিগুণা সেনের বড় মূর্তি, একটা নস্টালজিক ব্যাপার, যাদবপুর মানেই নস্টালজি একটা ব্যাপার। তো একটা ঐতিহাসিক ব্যাপার, তো এটা তৈরি হয়েছিল যে একদম। স্বাধীনতা সংগ্রামীরা তৈরি করেছিলেন। আচ্ছা তো অনেক কিছুই আমরা ক্যাম্পাসের ব্যাপারে জানলাম। ক্যাম্পাস সম্বন্ধে তোমরা খুব সহজেই জেনে নিতে পারো বিভিন্ন ভিডিওস এর মাধ্যমে। ইন্টারনেটে প্রচুর ভিডিওস আছে, তাও আমরা হ্যাঁ, ছোট এটা করে কিন্তু আমি জেনে মেন নিলাম। ক্যাম্পাসটার কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, মেন ক্যাম্পাসের ব্যাপারে হ্যাঁ, হ্যাঁ, মেন ক্যাম্পাসেরই কথা বলছি এতক্ষণ। একদম। তো এ জো যেটা সল্টলেকের যে ক্যাম্পাসটা, সেই ব্যাপারে যদি তোমরা কিছু জানো তো একটু বলে দাও। সল্টলেকে দেখুন, সল্টলেকে এখানে মেন ক্যাম্পাসেই মেনলি সবকটা ফাংশনস আছে। এবার সল্টলেকে ডিপার্টমেন্টগুলো যেগুলো আছে, সল্টলেকে অ্যাকচুয়ালি নিজে কোনোদিনও ভিজিট করিনি, বাট সল্টলেকের বিল্ডিংটা শুনেছি খুবই ভালো। ইভেন হুম জিম ফেসিলিটিস, হ্যাঁ, বা হুম অন্যান্য যে ফেসিলিটিস গুলো, যেহেতু নতুন হয়েছে সল্টলেকের হুম বিল্ডিংটা, সেহেতু ওই ফেসিলিটিস গুলো ওখানে খুবই ভালো। সল্টলেকে পাওয়ার ইঞ্জিনিয়ারিং আছে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে প্রিন্টিং আছে, ইভেন এমটেকের কিছু কোর্সেস আছে। আমাদের মেটালার্জিরই হায়ার যে কোর্সেস গুলো এমটেকের, কিছু হুম কিছু ওখানে পড়ানো হয়। তো এবার ওই ক্যাম্পাসটা যাদবপুরের যে মেন ক্যাম্পাসের মতোই সাইজটা। ওখানে যে ফুটবল গ্রাউন্ডটা আছে, ফুটবল গ্রাউন্ডে আমাদের ডিপার্টমেন্ট থেকেও গেছিল। হুম। তো ফুটবল গ্রাউন্ডটা বিশাল বড়। তো এই মানে যা পার্টিকুলার ব্রাঞ্চ গুলো যারা, যেগুলো তুমি বললে নাম নিলে, পাওয়ার, প্রিন্টিং, এগুলো মানে যারা পড়বে তারা ওখানেই যাবে বেসিক্যালি। ওখানেই যাবে। মানে তাদের জন্য ওখানে গেলেই আর কি বেশিরভাগ সময় মানে তাদের ওখানেই কাটে ওই ক্যাম্পাস। হ্যাঁ, মানে সেকেন্ড ক্যাম্পাসটা, মানে যাদবপুরে দুটো ক্যাম্পাসই সমানভাবে ফেমাস এবং সমানভাবে ফেসিলিটি সব একই। মানে ওরকম হুম ডিসক্রিমিনেশন করা হয় না যে মেইন ক্যাম্পাসে এটা আছে বা ওটা ওখানে নেই, সেটা হয় না। কিন্তু যাদবপুরের যে লোকে চেনে যাদবপুরকে, যাদবপুরের ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাস হিসেবে, এটাই আর কি বলা যায়। হ্যাঁ হ্যাঁ। ওকে। তো যাই হোক, আমরা মোটামুটি ভালোভাবে জেনে নিলাম প্রীতমের থেকে। এইবার আমরা একটু ফি ডিটেলের ব্যাপারে, খুব ডিটেলে যাব না কারণ রিতম আগেই আমাকে মেনশন করেছে যে সেরম ভাবে ফি ডিটেলের ব্যাপারে ও বলতে পারবে না। জাস্ট মোটামুটি একটা আউটলাইন তুমি দিয়ে দাও, ফি কিরকম থাকে। ফি ডিটেল দেখুন, ফি ডিটেল তো 4 বছরে, মানে মনে হয় না ভারতবর্ষে আর কোনো এমন ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট আছে যেখানে এত কম ফিজে পড়ানো হয়। মানে এটা জাস্ট আনইম্যাজিনেবল ব্যাপার। 4 বছরের 10,000 টাকা হুম টোটাল একাডেমিক ফি ডিটেলস। এবার এমনি ডিটেলস বলতে গেলে আমি
এক্সামিনেশন ফিস সেটা হচ্ছে 44 টাকা, 44 অনলি। তো এটা মানে আচ্ছা। ভাবাই যায় না 2024-এ দাঁড়িয়ে এরকম ফিস হতে পারে। হাইলি সাবসিডাইজড এডুকেশন, তো ওটা নিয়ে কারোর ভাবার কোনো কারণই নেই। আর ফিস 4 বছরে 10,000 টাকা, তার মানে ওই হ্যাঁ। 2,500 পার ইয়ার বলতে গেলে। হুম। পার মান্থ মোটামুটি 200 টাকা। মানে এটা একটুখানি আমি জানার ইচ্ছা আছে, মানে তুমি যদি জানো এটা কি আস্তে আস্তে বাড়ছে নাকি কনস্ট্যান্ট আছে কয়েক বছর কনস্ট্যান্টলি ধরে? আছে আমাদের জন্য, কনস্ট্যান্টলি। আইটিতে শুনেছি আমি এটা ওদের ফিসটা একটু বেশি আছে, কারণ ওটাতে গভর্নমেন্ট থেকে ফান্ডিং অতটা নেই। আচ্ছা। শুধুমাত্র আইটি ব্রাঞ্চের ক্ষেত্রে 1,20,000 সামথিং ফিস, শুধুমাত্র আইটি। আর বাকি যে কোনো ব্রাঞ্চেই আপনার ফিস সাবসিডাইজড, ভীষণই সাবসিডাইজড। মানে ফিস নিয়ে ভাবতেই হবে না যাদবপুরে গেলে, একদমই ভাবতে হবে না। এক্সেপ্ট আইটি। আইটিটাও দেখুন, 1,27,000টাও মানে 2024-এ দাঁড়িয়ে এটা অনেকটাই কম। অনেকটাই কম। বাকি বাকি কলেজগুলো ফিস, যেখানে মানে প্রাইভেট কলেজের ফিস অনেকটা বেশি, হ্যাঁ। সেই দিক দিয়ে দেখতে গেলে এটা অনেকই কম। হুম। তাও মোটামুটি মানে একটা ঠিকঠাক অ্যামাউন্ট, বাট বাকিগুলোর ক্ষেত্রে আর কোনো চিন্তার ব্যাপার নেই, একেবারেই বাকি নেই, ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে। একেবারেই নেই। এবং একদম। ফিস প্রথমে অ্যাডমিশনের সময় আপনাকে নিয়ে নেবে, অ্যাডমিশনের সময় ফার্স্ট সেমিস্টারের ফিস নিয়ে নেবে আপনার কাছে। আর হুম। ওটা দিতেই হবে, আবার ফার্স্ট সেমিস্টারের শেষে আবার ফিস দিতে হবে। ফার্স্ট ইয়ারটা, সরি সরি, ফার্স্ট ইয়ারেরটা পুরোটা নিয়ে নেবে, আর ফার্স্ট ইয়ারের শেষে হুম। ফিস দিতে হবে। ওকে ওকে, মানে দুটো সেমিস্টার নিয়ে নেবে। একদম। হুম। যাই হোক, মোটামুটি আইডিয়া পেলেন। এবার একটু ক্লাবের ব্যাপারে জানবো, ক্লাব ডিটেলস যদি তোমার জানা থাকে। ক্লাব দেখুন, অনেক ভ্যারাইটি অফ ক্লাবস আছে, নতুন নতুন ক্লাব তৈরি হচ্ছে। সব থেকে ফেমাস যেটা হচ্ছে আমাদের মেকাট্রনিক্স ক্লাব, জেইউ মেকাট্রনিক্স। মেকাট্রনিক্সে অ্যাকচুয়ালি ওটাতে রোবটস তৈরি করার ব্যাপারে কাজ করা হয়। তো হুম। আমাদের ডিপার্টমেন্ট থেকেই, আমাদের ডিপার্টমেন্ট এবং আরো কিছু ডিপার্টমেন্ট মিলিয়ে মেকাট্রনিক্স ক্লাবে সম্ভবত 2022 সালে হুম। আইআইটি খড়গপুরে একটা প্রাইজ জিতেছিল মেকাট্রনিক্স ক্লাবের রোবোটিক্সে কম্পিটিশনে, যাদবপুর আচ্ছা। ইউনিভার্সিটি জিতেছিল। তো এবার মেকাট্রনিক্স ক্লাবটা ফেমাস আছে, রোবটস তৈরি করা যায়, বিভিন্ন হুম। প্রফেসররাও জড়িত আছে ওতে। হুম। হুম। মেকাট্রনিক্স ক্লাব হলো ও মানে সিঙ্গিং এর জন্য, প্রফেসরও যুক্ত আছে? প্রফেসররা যুক্ত আছে, প্রফেসররা এটাকে এনকারেজ করে। মানে বাকি হুম। ইউনিভার্সিটিতে হুম। আমরা দেখতে পাই যে প্রফেসররা জেনারেলি বলেন যে এক্সট্রা কারিকুলার অতটা যেও না, বা অতটা হ্যাঁ, এনকারেজ মেনলি মানে করেন না। আমি একটুখানি বলতে চাইবো, কারণ আমি যতটা জানি আইআইএসটি তে, আমি যতটা জেনেছি এতদিন ধরে, সেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টরাই পুরোটা লিড করেন অ্যাকচুয়ালি। মানে হুম তাদের হুম আহ, বিভিন্ন রকম পজিশন আছে, সেই অনুযায়ী তারা লিড করেন, যেরকম যাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী। মেনলি ফোর্থ ইয়ার যারা, ফাইনাল ইয়ার যারা, তারাই মেনলি লিড করেন। তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে মানে কাইন্ড অফ থার্ড ইয়ারের যারা আছে তারা থাকেন। তো এইভাবেই থাকে আর কি। তো ওটা অ্যাকচুয়ালি পুরো আলাদাভাবে আমাদের কাজ করে। কিন্তু আমি এই প্রথমবার যাদবপুরের ক্ষেত্রে তোমার মুখে শুনলাম যে হ্যাঁ এখানে আহ, মানে প্রফেসররাও মানে বেসিক্যালি কি কোনো ক্লাস নেন বা নাকি এমনি এনকারেজ ক্লাস করেন? নেন না, মেনলি উনি অ্যাসিস্ট করতে পারেন, সবাই অ্যাসিস্ট করতে রাজি আছে। হুম। মেকাট্রনিক্স ক্লাব বলুন, মানে কোনো যদি হেল্প নেওয়ার থাকে তাহলে তারা এসে নিতে পারেন। কিছু কোনো যদি বলে। টেকনোলজিক্যাল কোনো হেল্প, যেখানে স্টুডেন্টসরা হয়তো একটু আটকে গেছে, হুম। সেই ওকে। সমস্ত ফেসিলিটিস গুলো সমস্ত প্রফেসররা প্রোভাইড করে। হুম। প্লাস আমাদের কোডিং ক্লাব আছে, কোডিং ক্লাব তো খুবই ফেমাস। কোডিং, যাদবপুরের কোডিং কালচার, মানে কোডিং কালচারটার জন্যই যাদবপুর অ্যাকচুয়ালি এখন ফেমাস হয়েছে। এত আইটিতে যে ভালো প্লেসমেন্ট হচ্ছে আমাদের, হুম। বেসিক্যালি এই কোডিং ক্লাবটার জন্য। কোডিং ক্লাবে আমাদের সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন সবই আছে। কোডিং ক্লাব আছে, মেকাট্রনিক্স ক্লাব আছে, সিঙ্গিং এরও একটা অর্গানাইজেশন আছে। তারপরে ছায়ানট আছে আমাদের, নাটকের, যে কেউ যদি নাটকে ইন্টারেস্টেড হয়, থিয়েটারে ইন্টারেস্টেড হয়,
তারা ওখানে যেতে পারে। হুম। আমাদের মাউন্টেনিয়ারিং ক্লাব আছে, ফটোগ্রাফি ক্লাব আছে। মাউন্টেনিয়ারিং ক্লাবটা আমি শুনেছি এটা, যে ওটা হচ্ছে ওটা এশিয়ার মধ্যে ওটা সেকেন্ড ওল্ডেস্ট প্রবাবলি। আচ্ছা। মাউন্টেনিয়ারিং ক্লাব যাদবপুর ইউনিভার্সিটি। ফটোগ্রাফিক ক্লাবটা সম্ভবত ওল্ডেস্ট ইন এশিয়া। হুম। মোটামুটি এই রকমের। ওকে। তো এবার আমরা একটুখানি জেনে নেব, মানে এটা অ্যাকচুয়ালি এখন চর্চার মধ্যেই আছে, মানে গত বছর থেকে মেনলি, এর আগেও হয়তো ছিল, র্যাগিং, অন ক্যাম্পাস র্যাগিং ব্যাপারে তুমি কি বলতে চাও, তোমার এক্সপিরিয়েন্স? দেখুন, আমি পার্সোনালি বলতে গেলে এটা সত্যি বলতে র্যাগিং খুব একটা এক্সপিরিয়েন্স করিনি। আচ্ছা। অন ক্যাম্পাস র্যাগিং যেভাবে দেখানো হয়, সেরকম যেভাবে মিডিয়া প্রজেক্ট করে জিনিসটাকে, সেভাবে অ্যাকচুয়ালি হুম। হয় না। মানে ওকে। বাড়িয়ে চড়িয়ে ব্যাপারটা দেখানো হয়। তো হুম। আমাদের ইউনিভার্সিটিতে র্যাগিং কালচারটা অতটা নেই। হ্যাঁ, তবে এনভায়রনমেন্টটা আরেকটু যদি ডিসিপ্লিনড হয়ে যায় আরো বেশি ভালো লাগে। হুম। তো কিরকম? ডিসিপ্লিন বলতে স্মোকিং বা এই সমস্ত যে উল্টোপাল্টা কাজকর্মগুলো আছে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে চলে, তো এগুলো আর একটু ডিসিপ্লিনড হয়ে গেলে, সিসিটিভি সার্ভিলেন্সে সবকিছু চলে এলে তা আরো হুম। বেশি নিট অ্যান্ড ক্লিন চলে সব ব্যাপারটা। কিন্তু র্যাগিং সেভাবে সেই অর্থে হয় না। আচ্ছা। এবার এবার দেখুন, এক্সেপশনাল কেস কিছু কিছু আছে প্রত্যেকটা। এবার এই জিনিসটা না, যে কোনো আপনি কলেজে চলে যান, একটু আধটু জিনিসটা থাকবে। মানে সিনিয়রদের একটু দাদাগিরি দেখানো। হুম। এবার তারা সিনিয়র হয়েছে, তাদের একটা পজিশনের একটা ব্যাপার তো চলেই আসে তাদের মধ্যে। এবার তারা তো আমাদের কাছে যদি উইক হিসেবে অ্যাক্ট করে, তো সেটা তাদের কাছে সম্মানের ব্যাপার হবে না। হুম। সেই জন্যেই ওই 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 ব্যাপারটা থাকে। কিন্তু ওই যে প্রপার র্যাগিং বলতে জিনিসটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হয় না। আর্টস আচ্ছা, বা সায়েন্স ডিপার্টমেন্টে তবু একটুখানি আছে, বাট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অতটা হয় না। মানে ওই দাদাগিরিটাও অতটা হয় না, ওটাও কম, 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 মানে যথেষ্ট কম। নেগলিজিবল একদম বলা যেতে পারে। আমি তো ফেস করিনি কখনো। আমাকে সিনিয়ররা মানে যথেষ্ট হেল্পফুল। আমাদের মেটালার্জির সিনিয়র্সরা নোটস প্রোভাইড করে। সমস্ত আমরা যে সেমিস্টারের যে পড়াশোনাটা পুরোটাই আমরা নোটসের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। হ্যাঁ। তো সেটা গুগল ড্রাইভে সমস্ত নোটস আপলোড করা ছিল আমাদের সিনিয়ররা। হুম। তো মানে একদম আর কি তোমার এক্সপিরিয়েন্স থেকে একদমই এদিকটা কোনোরকম না, আহ একেবারেই না। নেই। একদম ঠিক আছে। তো নেক্সট এবার আমরা একটু মানে কোর ব্রাঞ্চের প্লেসমেন্টের দিকে যেতে চাই, তুমি যতটা জেনেছো 1 বছর বা হ্যাঁ, একদম একটু একদম ভিতরের খবর, তো একদম। সেইটুকুনি যদি তুমি বলো। কোর ব্রাঞ্চ বলতে আমি এখানে বলছি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা আমাদের মেটালার্জি, কেমিক্যাল বা প্রোডাকশন ইভেন। তো এই সমস্ত ব্রাঞ্চগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে নন সার্কিট, ইলেকট্রিক্যাল ছাড়া বাকিগুলো হচ্ছে নন সার্কিটাল ব্রাঞ্চ। তো এবার একদম। নন সার্কিটালের ক্ষেত্রে এবছরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাদবপুর থেকে 100% প্লেসমেন্ট হয়েছে, উইচ ইজ আচ্ছা। ইনক্রেডিবল। কোম্পানি বলতে গেলে আমাদের দেখুন টাটা স্টিল আসে। টাটা স্টিল মোটামুটি 12 LPA মতো প্যাকেজ দেয়। হুম। জেএসডব্লিউ আসে, জেএসডব্লিউ 10 LPA মতো প্যাকেজ দেয়। এয়ারবাস আসে, এয়ারবাস ইজ অলসো কোর কোম্পানি। মেটালার্জির কথা বলছি আমি। তো এটা একদম। এই সব কোম্পানি মেকানিক্যালের জন্য আসে। মেটালার্জির জন্য যা যা আসে মেকানিক্যালের জন্য আসে। বেদান্তা আসে। বেদান্তাও অনেক বেশি প্যাকেজ দেয়, 14 LPA প্রবাবলি। বেদান্তা আসে, এয়ারবাস আসে, জেএসডব্লিউ, টাটা স্টিল, টাটা মোটরস, টাটা মেটালিক্স, তারপরে টাটা ইঞ্জিনিয়ার্স কনসালটেন্সি। তো সেই কোম্পানি সমস্ত কোর কোম্পানিরা আসে, ভিজিট করে। রিসেন্টলি সিইএসসি থেকে রিক্রুট করেছে
যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। কোর কোম্পানি, কোর প্লেসমেন্টস নিয়ে কোনো চিন্তার কোনো কারণই নেই। মেকানিক্যালে যেখানে 100% প্লেসমেন্ট হচ্ছে, সেটা মানে অন্য আর কোনো কলেজে হচ্ছে কিনা বলতে পারবো না আমি অতটা। হুম, কারণ মানে জেনারেল কারেক্ট। পারসেপশন লোকের মধ্যে একটা হয়ে গেছে যে মেকানিক্যাল পড়ে কি হবে, মেকানিক্যালে তো চাকরিই নেই কোনো, বা এই মেটালার্জি পড়ে কি হবে, ওই তো সেই স্টিলের ব্যাপারে আছে, আর তো কোনো হুম, কিছু চাকরি নেই। তো এই পারসেপশনটা যাদবপুরে ঢুকলে কেউ বুঝতে পারবে যে এই পারসেপশনটা কতটা ভুল। কোর ব্রাঞ্চেস এর মধ্যে অনেক ভালো ভালো প্লেসমেন্ট এবারে হচ্ছে। ইভেন এখন তো রিসেশন চলছে না, এখন রিসেশনে চলার হ্যাঁ, সত্ত্বেও মেটালার্জিতে যেভাবে যাদবপুর পারফর্ম করেছে, আমাদের এবারে অ্যাভারেজ প্যাকেজ মোটামুটি 8.9 সামথিং গেছে, 8.9 এলপিএ আচ্ছা। সম্ভবত অ্যাভারেজ প্যাকেজ গেছে মেটালার্জি ডিপার্টমেন্টে। হুম, তো সেটাই মানে কোর ব্রাঞ্চেসের প্লেসমেন্টসে কোনো খামতিই নেই আমাদের। হুম, মানে ঠিকঠাক হবে, মানে যদি স্কিল থাকে পার্টিকুলার, ওই পার্টিকুলার সাবজেক্টের উপর স্কিলসটাই নলেজ অ্যাকোয়ার থাকে। করাটা বিশাল বড় ব্যাপার। স্কিলস দেখা হয় আর সিজিপিএ দেখা হয়। সিজিপিএটা একটা ফ্যাক্টর। মানে হুম, অনেকে আছে কলেজে সিজিপিএ তুলে কি হবে এটা ভাবে, বাট এটা নয়। এটা হুম, সিজিপিএটা অ্যাকচুয়ালি কাজে লাগে পরের দিকে। সেটার উপর বেসিস করেই সমস্ত শর্ট লিস্টিং হয় কোম্পানিজের মধ্যে। হুম, আইটির জন্য বলতে গেলে তো ওখানে স্ক্রিনিং টেস্ট হয় আলাদা করে। সেই স্ক্রিনিং টেস্টে যারা পাস করবে তারা আইটি ফিল্ডে কোম্পানির জন্য যেতে পারবে। যারা হুম, পাস করবে না তারা পরে অ্যাপ্লাই করতে পারবে, বাট তাদেরকে অন ক্যাম্পাস অ্যাপ্লাই সম্ভবত তারা পারবে না, অফ ক্যাম্পাস তাদের যেতে হবে। মানে যারা কোড কোড যারা করছে, তাই তো? এক্স্যাক্টলি, কোর যারা করছে, তারা যারা এমনি ইলেকট্রিক্যাল করছে বা যারা সার্কিটাল ব্রাঞ্চে আছে তারা তো কোনো স্ক্রিনিং টেস্ট লাগে না তাদের, তারা হুম, এমনিতেই পারবে যেতে। হ্যাঁ, আচ্ছা। তো এবার আমরা চলে আসি যে ব্রাঞ্চ চেঞ্জের ব্যাপারে, মানে ব্রাঞ্চ চেঞ্জের উপর অনেক রকম কনফিউশন থাকে। আমিও অনেক রকম এরকম কমেন্ট ফেস করি যে ব্রাঞ্চ চেঞ্জের উপরে পার্টিকুলার কি বলতে চাইছো, বা যতটা তুমি জানতে পেরেছো। ব্রাঞ্চ চেঞ্জ দেখুন যাদবপুরে এই ফেসিলিটিটা এখন নেই, একদম ক্লিয়ার হুম, করে দিয়ে এটা ব্রাঞ্চ চেঞ্জ এখানে এখনো হয় না। তো এটা কারা ছড়িয়েছে আমি জানি না, অনেকে বলে যে এখানে ব্রাঞ্চ চেঞ্জ নাকি হয়, হতো আগে। আমি এই সম্পর্কে জানি না, কিন্তু ব্রাঞ্চ চেঞ্জ এখন হয় না। ব্রাঞ্চ চেঞ্জ মানে যত আচ্ছা, খুশি বেশি সিজিপিএ থাকুক বা ভালো যতই ভালো পারফরমেন্স করুক, ব্রাঞ্চ চেঞ্জের সিস্টেমটা নেই এখানে। অনেক সেন্ট্রাল ইনস্টিটিউটও আছে যেখানে আস্তে আস্তে জিনিসটা তুলে দিচ্ছে, যেমন রিসেন্টলি দেখলাম আইআইটি বোম্বেতে ব্রাঞ্চ চেঞ্জের ফেসিলিটি এখন নেই। মানে একদমই ব্রাঞ্চ চেঞ্জের ব্যাপারে কোনোভাবেই কেউ যদি আশা করে যায় যে না ব্রাঞ্চ না চেঞ্জ না হয়ে না যাবে, না, এরকম কোনো এটা রকম হয় না, ব্যাপার নেই। মানে যে একেবারেই না। সাবজেক্টটা তুমি, যে এই ব্রাঞ্চটা নিয়ে সাবজেক্টটা, তুমি পড়বে মানে বা অ্যাডমিশন নেবে, সেই নিয়েই তোমাকে 4 বছর পড়তে হবে, হ্যাঁ এবং হ্যাঁ, আগে ভবিষ্যৎ। ভবিষ্যতে। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা ব্রাঞ্চে থেকে গেল মানে আমাদের এডুকেশনটা অতটা রিজিড নয়। এবার কেউ যদি চায় যে অন্য ব্রাঞ্চে ক্লাস করবে, সেই ব্রাঞ্চের প্রফেসরের সাথে কথা বলতে পারে, ক্লাসগুলো সে অ্যাটেন্ড করতে পারে। যাদবপুরে এটা একটা ভীষণ প্লাস পয়েন্ট। সেটা হচ্ছে হুম, যে যে সাবজেক্ট তার পছন্দ সেই সাবজেক্টের ক্লাস সে বসে অ্যাটেন্ড করতেই পারে। যেমন 3 ইডিয়টসে আমরা দেখেছিলাম না, সেই র্যাঞ্চো যেই ক্লাসে খুশি চলে যাচ্ছিল, দিয়ে বসে পড়ছিল। হ্যাঁ, তো ওই ব্যাপারটা যাদবপুরে অ্যাকচুয়ালি অ্যালাউড। আচ্ছা, হ্যাঁ, স্যারের পারমিশন নিয়ে সে যে কোনো একটা ক্লাসে গিয়ে বসে পড়লো, তার কিচ্ছু হবে না। আচ্ছা, তো মানে এটা এখানে নতুন জিনিস নলেজটা, জানতে পারলাম। হ্যাঁ, এখানে এখানে নলেজটা সবাই গেইন করতে পারে। যেমন আমাদের যারা আইটি ফিল্ডে যাচ্ছে মেটালার্জি থেকেই, হুম, তারা আমাদের যে কম্পিউটার সায়েন্সের প্রফেসর আছেন রাম সরকার স্যার, তো ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনার থেকে আলাদা গাইডেন্স নিয়ে পড়াশোনা করে
মানে অনেকটাই হেল্প করেছে কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট এই ক্ষেত্রে, হুম। মেটালার্জিতে নন কোর রিপ্লেসমেন্টে অনেক সিনিয়র সেই জন্য নন করে গেছে এবছর। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট টপিকে আসবো। এটাও কমেন্ট বক্সে অনেকেই জিজ্ঞাসা করে যে ফুড আর প্রিন্টিং, তুমি কি বলো যে এই দুটো ব্রাঞ্চ একসময় সম্ভবত তোমার ফুড অ্যালাউড হয়েছিল রাউন্ড ওয়ানে, যতদূর আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, তো ফুড যাই অ্যালাউড হোক, হয়েছিল। ফুডেই আমি হ্যাঁ, প্রথমে মানে ছিলাম, তারপরে চেঞ্জ হয়েছে। হ্যাঁ। তো তুমি কি মনে করো যে এবার 1 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তোমার বিভিন্ন বন্ধু বান্ধব হয়েছে, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন বন্ধু বান্ধবী যারা পার্টিকুলার ফুড আর প্রিন্টিং নিয়ে পড়ছে, নিশ্চয়ই কিছু কথাবার্তা হয়েছে। তো এখন তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম? দেখুন, ফুডের ব্যাপারটা হচ্ছে ফুডের কোর কোম্পানি কিন্তু আসে, যতদূর জানি কোর কোম্পানি যথেষ্ট ভিজিট করে, ইন্টার্নশিপও কোর হুম, কোম্পানিতে আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন যেহেতু রিসেশন চলছে বা অন্যান্য ফ্যাক্টর আছে, যেমন কোম্পানিগুলোর একটা জেনারেল পারসেপশন থাকে যে ফুড নিয়ে করে পড়েছে, তো অতটা তো আহ, এখনো ডেভেলপ নয় ইন্ডিয়ার যে মার্কেটটা, সেভাবে হুম। তো এখনো গ্রো করেনি। সেহেতু এই হ্যাঁ। স্পেশালাইজেশন যে ডিপার্টমেন্টগুলো, এগুলো হুম। এখন হয়তো ডিমান্ড অতটা নেই, কিন্তু পরবর্তীকালে এর ডিমান্ড অনেকটা বাড়বে। তো সেদিক দিয়ে ফিউচার প্রসপেক্টস দেখতে গেলে ফুডেরও আছে এবং প্রিন্টিং এরও আছে। কারণ আমরা 3D প্রিন্টিং এর কথা দেখতে পাচ্ছি, সিভিলে 3D প্রিন্টিং হুম। এর ব্যাপারটা আছে। তো এবার হুম। 3D প্রিন্টিং রিলেটেড জিনিসপত্র প্রিন্টিং টেকনোলজিতে তো আসবেই, প্রিন্টিং টেকনোলজির সাথে রিলেটেড হবে। তো এবার সেই সমস্ত জিনিস প্রিন্টিং এ, প্লাস প্রিন্টিং এর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে একটা সার্কিটাল ব্রাঞ্চ, সার্কিটাল আচ্ছা, ব্রাঞ্চের মধ্যেই ধরা হয় এটাকে। তো আচ্ছা। কেউ যদি চায়, সার্কিটাল ব্রাঞ্চ অনেকে হয়তো বুঝতে পারছে না, একটু যদি তুমি বুঝিয়ে দাও সার্কিটাল আর নন সার্কিটাল। সার্কিটাল হচ্ছে যেগুলোতে, মানে নর্মাল ভাষাতে বলতে গেলে যেগুলোতে ক্লাস 12 এর ফিজিক্সটা বেশি লাগে সেটা হচ্ছে সার্কিটাল ব্রাঞ্চ, আর যেখানে ক্লাস 11 এর ফিজিক্সটা বেশি লাগে সেটা হচ্ছে নন সার্কিটাল ব্রাঞ্চ। মোটা মোটা হুম। এটার যে ডেফিনেশন। পাওয়ার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, হ্যাঁ, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, প্রিন্টিং, এগুলো হচ্ছে সমস্ত সার্কিটাল ব্রাঞ্চ। আর বাকি রইল প্রোডাকশন, কনস্ট্রাকশন, মেকানিক্যাল, মেটালার্জি, কেমিক্যাল, ফুড, সিভিল, এরা হচ্ছে সমস্ত নন সার্কিটাল ব্রাঞ্চ। হুম। তো প্রিন্টিংটাকে একটা সার্কিটাল ব্রাঞ্চ হিসেবে দেওয়া হয়। প্রিন্টিংটাতে সব থেকে ভালো যে প্লাস পয়েন্টটা হচ্ছে প্রিন্টিং এর কোর্স ওয়ার্কটা যেহেতু অনেকটা কম, প্রায় প্রেশার নেই বললেই চলে। এবার আমি হ্যাঁ। এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স তো আমার নেই, আমি বন্ধুদের থেকে যা শুনেছি তাই বলছি। হ্যাঁ। তো প্রিন্টিং এর যেহেতু কোর্স ওয়ার্কটা অনেকটা কম, সে যে তার জন্য এরা আইটির জন্য প্লেসমেন্টস, এরা অনেক বেশি প্রিপারেশন নেওয়ার টাইমটা পায়। হুম। প্রিন্টিং থেকে আপনি সার্চ করলে দেখতে পাবেন একজন সিনিয়র আছে, সে আইআইএসসি তে সম্ভবত এখন পড়ছে। প্রিন্টিং থেকে আইআইএসসি, প্রিন্টিং ডিপার্টমেন্ট থেকে আইআইএসসি তে সিএসসি ক্র্যাক করেছে। সে এখন আচ্ছা, আছে ফ্লোরিডাতে। আচ্ছা। তো সেটাই বলছি, প্রিন্টিং বা এগুলো এগুলো যে নামটা শুনেই যে খুব খারাপ হবে সেটা বলবো না। তবে হ্যাঁ, প্রিন্টিং বা ফুডের থেকে আমি বলবো যে বাকি গভর্নমেন্ট কলেজের যে কোর ব্রাঞ্চেসগুলো আছে, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল, সেটাকে কনসিডার করলে একটু বেটার হয় এখন, মানে কারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে। কারণ এখন ফুড নিয়ে পড়ে, এবার এটা তো খুবই স্পেশালাইজড একটা ব্রাঞ্চ যেহেতু, সেই হুম। জন্য কারোর জন্য ফুড নিয়ে ইন্টারেস্টটা জাগছে না, তখন সে কি করবে? হ্যাঁ। তখন সেই জন্য মানে সেফ সেফ হ্যান্ডসে খেলা হবে যদি হুম। সে অন্য গভর্নমেন্ট কলেজের কোর ব্রাঞ্চটা নিয়ে ফুডের থেকে, এই বেশ স্পেশালি ফুড আর প্রিন্টিং। হুম। কিন্তু ওভারঅল দেখতে গেলে ফুডের ফিউচার প্রসপেক্ট যথেষ্ট আছে। ফুড টেকনোলজি, ফুড টেকনোলজি আর একটা কলেজ বোধহয় বনিখানে প্রবাবলি পড়ানো হয়, হ্যাঁ। বেঙ্গলে। হ্যাঁ। বেঙ্গলে মালদা। এই দুটোই আছে, বেঙ্গলে এই হুম। দুটো ছাড়া নেই। তো ফুডের জন্য যে কোম্পানি, স্পেশালাইজড কোম্পানিরা আসবে, তো তারা যাদবপুরে আসবেই, মানে ফুডে কেউ যদি ভালো করে পড়াশোনা করে তো এখান থেকে প্লেসমেন্টস সে পাবেই পাবে।
এবার প্যাকেজটা হতে পারে হ্যাঁ, হ্যাঁ। একটু কম যাচ্ছে। আমাদের যেমন নেসলে আসে, তারপরে মাদার ডেয়ারি আসে, এটা সমস্ত ফুডের কোম্পানি। মানে ফুডের হচ্ছে মেন যে কোর কোম্পানি, হুম, কোর কোম্পানি এগুলো সব। তারা নেসলে অনেকেই তো মানে বেশিরভাগই ভিজিট করে। বেশিরভাগই ভিজিট করে, নেসলে তো 25 বছরই আসে প্রায়, আমুল আছে। এবং মানে এটা খুবই মানে কথাটার সঙ্গে আমিও সহমত যে প্রীতম বলছে যে যেহেতু ফুড ব্রাঞ্চটাই কম কলেজে আছে ওয়েস্ট বেঙ্গলে, সেহেতু যে ওয়েস্ট বেঙ্গলের যে কোম্পানিগুলো বা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল থেকে যারা নিতে চায়, যে স্টুডেন্টদের নিতে চাইবে, সেই ক্ষেত্রে কি হবে, কলেজ স্পেসিফিক আছে, মানে তারা ওই একটা দুটো কলেজের মধ্যেই যাবে এবং সেখানে গিয়েই স্টুডেন্টদের নেবে। মানে এখানে কম্পিটিশনটা একটু কম আছে বেসিক্যালি। কম্পিটিশন কম আছে, এবং আমাদের দেখতে হবে যে কলেজ থেকে আমাদের যেমন ক্যাম্পাস প্লেসমেন্টস দরকার, তেমনি কোম্পানিদেরও তো এমপ্লয়ি দরকার। হ্যাঁ, সেই এমপ্লয়িটা তারা পাবে কোত্থেকে? পাবে ওই দুটো কলেজ থেকে, দুটো তিনটে কলেজ আছে, এবার সেখান থেকেই ওদের নিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ মানে এবার হ্যাঁ মানে সেই জন্যই প্লেসমেন্টটা হওয়ার প্লেসমেন্টটা চান্সটা বেশি, হয়তো অনেক বেশি, স্যালারিটা একটু কম হবে। একটু কম কারেন্ট মানে পার্সপেক্টিভ ফার্স্ট। থেকে দেখতে গেলে। এবার কেউ যদি অন্টারপ্রিনিয়রশিপের দিক থেকে দেখতে চায়, তাহলে তো ফুড ইজ আ ব্রিলিয়ান্ট ব্রাঞ্চ, কারণ ফুডে পরবর্তীকালে ফুডের নলেজ দিয়ে যদি কেউ একটা কোম্পানি স্টার্ট করে, তো সেটা তো ভীষণ ভালোভাবে প্রফিটেবল হবে। ওকে, তো এবার আমি একটু তোমার জার্নির ব্যাপারে জানতে চাইবো, মানে একটু ছোট করে, মানে হ্যাঁ, পুরো একদম স্কুল লাইফ থেকে কিভাবে একটা জার্নি, একটা স্ট্রাগল তো ছিলই, একটা জায়গায় তুমি পৌঁছেছো, তো এবার সেটা একটু ছোট করে বল দর্শকদের। দেখুন, ক্লাস 11-এ অ্যাকচুয়ালি একটা একটু অন্য হতে পারে। ক্লাস 11-এ আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। আমার ইচ্ছে ছিল যে এটা ম্যাথস বা কোনো কিছু নিয়ে হায়ার স্টাডিজ করার। তো সেখান থেকে পরে মনে হলো যে না, এখন যা জব মার্কেট সিনারিও চারদিকে চলছে, সেদিক থেকে দেখতে গেলে ইঞ্জিনিয়ারিংই বেটার অপশন হবে। তো আমার প্রিপারেশনটা স্টার্ট করি, পুরো দমের প্রিপারেশন স্টার্ট করি ক্লাস 12-এ। তো সবার মতোই এখানে যত দর্শক আছে প্রায় বেশিরভাগই ফিজিক্স বলার নাম শুনেছেন সবাই। হুম, হুম। সেইখানেই আমি জয়েন করেছিলাম কোচিংয়ে, অনলাইন ব্যাচে। অনলাইন ব্যাচে জয়েন করে তো সেখানে প্রিপারেশন নিই, যেই মেন্সেও পরীক্ষা দিয়েছিলাম। তো সেটা তুমি কাউন্সিলিং করিয়েছিলে। একদম। তো সেটায় কলেজ খুব একটা ভালো আসেনি। তো ডাব্লিউবিজেইতে সে নিয়ে যাদবপুর দেখলাম হচ্ছে, আমি আমি নিজেই সারপ্রাইজ ছিলাম কিছুটা, কারণ আমি যে ডাব্লিউবিজেই আমাদের পেপারটা একটু টাফ ছিল। হুম। এবছরের ডাব্লিউবিজেই থেকে অনেক বেশি টাফ ছিল, এবছরে তো ফার্স্ট ইয়ার থেকে বেশি কোশ্চেন করেছে দেখলাম। তা আমাদের বেলায় তা ছিল না। দেখলাম যে যাদবপুর এসে যাচ্ছে। ফিজিক্স কেমিস্ট্রিটায় আমি উইক ছিলাম, ম্যাথসটাতে একটু কমফোর্টেবলি আপার হ্যান্ড ছিল আমার। হুম। বলবো না যে খুব বেশি ছিল, একবারই না। তো ফিজিক্স কেমিস্ট্রিটাতে একটু উইক ছিলাম, যার জন্যে একটু পিছনের দিকে র্যাঙ্ক হয়েছে ডাব্লিউবিজেইতে। মানে আর একটু বেটার করলে হয়তো ফিজিক্স কেমিস্ট্রিটা আজকে সার্কিটাল 15টা ব্রাঞ্চ পেয়ে যেতাম। হুম। তো যাদবপুরে অ্যাট লাস্ট ফার্স্ট রাউন্ডে পেয়েছিলাম ফুড টেকনোলজি। সেটা দেখলাম ফুড টেকনোলজিতে, এবার ফুড টেকনোলজি বায়োলজির সাবজেক্ট, এবার বায়োলজিটা পার্সোনালি হুম। আমার খুব একটা লাইকিং ছিল না। সেই কারণেই সেকেন্ড রাউন্ডে আপগ্রেড করলাম, দেখলাম মেটালার্জি আসছে। হুম। এবার মেটালার্জিটা তখন ব্রাঞ্চটা নিয়ে নিলাম। থার্ড রাউন্ডে মপ আপ রাউন্ডে যাওয়ার একটা বেশ রিস্ক ছিল, যে কিছু হ্যাঁ, না পেলে ওখানে সেকেন্ড রাউন্ডে যেটা নিয়েছি সেটা চলে যেতে পারে সিটটা। চলে যায়। যার জন্য মপ আপ রাউন্ডে আর যাইনি। তারপর দেখলাম ডিপার্টমেন্টে একটু মিশে দেখলাম যে মেটালার্জি ব্রাঞ্চটার প্রসপেক্ট ভালোই আছে। তো আর ব্রাঞ্চ চেঞ্জ করলাম না, ডিসেন্ট্রালাইজডও। তো এটাতেই রয়ে গেলাম।
ওকে। এবার আমি একটু মানে এটা জানতে চাই যে যেহেতু রিতম আমার থেকে কাউন্সিলিং করিয়েছে, সেক্ষেত্রে এই সেকশনটা আমি রেখেছি যে রিতমের এক্সপিরিয়েন্স কি, মানে যদি সেটা কিছু খারাপ এক্সপিরিয়েন্স থাকে সেটাও বলবে। মানে টু বি অনেস্ট, আমি আমিও চাই যে যদি কিছু আমার ভুল ভ্রান্তি থাকে সেটা আমি শুধরে নেব, এবং তার পাশাপাশি যদি কিছু ভালো এক্সপিরিয়েন্স থাকে বা কিছু এক্সপিরিয়েন্স যেটা রিতম ভাবছে যে বলা যাবে, তাহলে সেটা অবশ্যই বল। হ্যাঁ, মানে তুমি তো মানে যেভাবে কাউন্সিলিং করেছিলে, কাউন্সিলিং এর ব্যাপারটা তো সেভাবে জানতামই না। ইভেন বাবার সাথে পরে দেখা হয় কোইন্সিডেন্টালি চোখ দেখাতে গিয়ে। হ্যাঁ। হ্যাঁ, তো এটা বলে রাখি যে আমার বাবা অ্যাকচুয়ালি অপথ্যালমোলজিস্ট, চোখের আহ, যারা সার্জারি করে তাদেরকে সহায়তা করে অ্যাকচুয়ালি। তো এবার দাদার কাছে দেখা হয়েছিল বাবার দাদার সাথে, সেখান থেকেই কাউন্সিলিং এর ব্যাপারটা জানতে পারি। কাউন্সিলিং কিভাবে করেছে, প্রসিডিওরটা আগের বছর সত্যি বলতে গেলে প্রচন্ড কনফিউশন ছিল এটা নিয়ে। সেই কনফিউশনটা পুরোটা দাদার কাছে এসে ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হওয়ার পরে দাদার বাড়িতেও যাই, তো সেখানে পুরো চয়েস ফিলিং ব্যাপারটা জানতে পারি। চয়েস ফিলিং কিভাবে করতে হয়, গভর্নমেন্ট কলেজটা কোন ব্রাঞ্চটা কোথায় রাখবো, কারণ এইসব সম্বন্ধে আইডিয়া ছিল না আমার কোনো, যে কোন গভর্নমেন্ট কলেজে কোন ব্রাঞ্চ ভালো হবে না হবে। এইচএস দেওয়ার পরে এগুলোই নিয়ে ঝালাচ্ছিলাম, মানে দেখছিলাম কি কি আছে ব্যাপারটা। তো সেই সমস্তই দাদা করিয়ে দিয়েছিল। মানে এই কাউন্সিলিং এর ব্যাপার নিয়ে কিছু বলারই নেই, সমস্তটাই যে যেইভাবে চয়েস ফিলিং করেছিলাম এবং চয়েস ফিলিং করার পর দাদাকে সব দেখিয়ে দিয়েছিলাম। দাদা বললো যে আহ, এইভাবে চয়েস ফিলিং করলে মোটামুটি সিইউ বা জেইউ তো আসবে। তো তাই এসছে। আমার অ্যাকচুয়াল টার্গেট ছিল সিইউ তে কোনো একটা সার্কিটাল ব্রাঞ্চে যাওয়ার। এবার দেখলাম যে পরে সিইউ এর থেকে জেইউ এর ব্র্যান্ড ভ্যালুটা অনেকটা বেশি জব মার্কেটের ক্ষেত্রে। তো এবার সেই জন্যই জেইউটা অপ্ট করলাম। সমস্তটাই দাদা হেল্প করেছিল, কাউন্সিলিং নিয়ে কিছু বলারই নেই। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি একটা কথা বলি যে রিতম যে বললো যে এইরকম চয়েস ফিলিং করলে যে সিইউ চলে আসবে, এটা অ্যাকচুয়ালি তাই নয়। পুরোটাই তোমার র্যাঙ্কের উপরে, মানে 80% তোমার হ্যাঁ, র্যাঙ্কের চয়েস উপরে। এই চয়েস র্যাঙ্ক যদি ফিলিং চয়েস ফিলিংটা কিন্তু একটা বিশাল বড় ম্যাটার, কারণ অনেকে আছে যাদের মপ আপে চয়েস ফিলিং করতে গিয়ে আগের সিটটা চলে গেছিল, প্লাস মানে র্যাঙ্ক অনুযায়ী এমনভাবে চয়েস ফিলিং করেছে যে যে ইউতে কোনো কিছুই আসেনি কিন্তু ওদের র্যাঙ্ক আছে ভালো, এরকম জিনিস হয়েছে। তো চয়েস ফিলিংটা ভীষণ সিরিয়াসলি করবে যারা শুনছো, তাদেরকেও বলে রাখি। তো চয়েস ফিলিং এর উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে। মানে যেটা করতে চাও না সেটা কিন্তু চয়েসে দেবে না, কারণ বাই চান্স ওটা চলে এলে চেঞ্জ করাটা ঝামেলা হবে ভীষণ। একদম, মানে এটা তো আমি বলেও থাকি ভিডিওতে, যে যেটা দরকার নেই সেটা রাখারই দরকার নেই, মানে যেমন সেটাকে আমি এড়িয়ে চলাই ভালো। কনস্ট্রাকশন বা সিভিলে যেতে চাইছিলাম না, বাবাও খুব বারণ করছিল। এবার মানে এটা হুম, একটা পার্সোনাল ব্যাপার ছিল, মানে একদম। কনস্ট্রাকশন সিভিলে গেলে, এবার দাদার ডিপার্টমেন্ট সিভিলে, এবার কি না না, বলবো। ঠিক আছে, বলো বলো, সেরকম কিছু নেই, বলো। এবার এবার এটা জেনারেল পারসেপশন আমার ছিল যে ওখানে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে, তো ওখানে খাটনি বেশি। হুম হুম। তো এই পারসেপশন থেকে সিভিল বা কনস্ট্রাকশনে আমি চয়েস ফিলিং এ রাখিনি ওটা। তো সেই কারণেই ওটা যেহেতু ইচ্ছে ছিল না সেই জন্য রাখিনি চয়েস ফিলিং এ। হুম, যাদবপুরে একদম। কনস্ট্রাকশন সিভিল রাখিনি। তো ওটা অনেকটা ফেমাস ডিপার্টমেন্ট কিন্তু তাও রাখিনি, কারণ ওটা হুম ইচ্ছে ছিল না। হুম। হ্যাঁ, মানে এটাই বলার যে যেটা আমার ইচ্ছা হচ্ছে না, মানে আমার প্রেফারেন্স যেটা আছে সেইটাই আমার দেওয়া উচিত। এবার যেটা মানে আমার র্যাঙ্কে চলে আসছে সেটা দিয়েই দেবো। আলটিমেটলি 4 বছর আমাকে পড়তে হবে সেটাকে নিয়ে, এবং ভবিষ্যতেও। এখন এক্স্যাক্টলি, রেস্ট অফ দ্য লাইফ এটাই ভাবতে হবে যে ওটা নিয়ে পড়বো, ওই সাবজেক্টটা আমার মেন সাবজেক্ট। ওটাতেই মানে ভালো লাগাতে হবে। ইভেন যদি কেউ নন করেও যায় তখনও ওইটার সিজিপিএটা তো লাগবে না, নন করেও ইভেন যদি হুম প্লেসমেন্টস করতে যায় সিজিপিএর ওপরই হবে।
কেউ যদি হুম ভাবে যে এটা 4 বছর নিচ্ছি, আমি পরে অন্য কিছু করে দেব, সেটাও কিন্তু খুব ভুল ভাবনা। যেটা পড়ছো সেটাতে তোমাকে ফোকাস করতেই হবে অ্যাকচুয়ালি। হুম মানে সেটা তো তার উপর বিভিন্ন এক্সাম হবে, সেমিস্টার এক্সামস মেনলি। সেমিস্টার এক্সামস। হ্যাঁ, তো ভালো একটা সিজিপিএ রাখতে গেলে একটা ভালো ডেপথে নলেজটা তো রাখতেই হবে, হুম। যে টপিকটায় পড়ানো হচ্ছে। সেটা অ্যাপ্লাই করতে জানতে হবে। ইঞ্জিনিয়ারিংটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অফ সায়েন্স। তো হুম নলেজটা অ্যাপ্লাই করাটা জানতে হবে। নলেজটা অ্যাপ্লাই করা জানতে গেলে ভালো লাগাতেই হবে। এবার যেটা ভালো লাগে না সেটাতে জোর করে তো হয় না অ্যাকচুয়ালি। হুম আহ, ঠিক আছে। এবার আমি একটু ডিসেন্ট, যদি জানি না তোমার এক্সপিরিয়েন্স, সম্ভবত তুমি ডিসেন্ট্রালাইজডে যাওনি, তাও যা যতটা শুনেছো সেই ব্যাপারে তার উপরে জাস্ট একটু গাইড করে দাও। কারণ অনেকে কি করে, ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং নাম মানেই জানে না। যেমন আমি প্রথম বছর যখন দিয়েছিলাম, তখন ডিসেন্ট্রালাইজড যে হয় সেটাই আমি জানতাম না। তো সেই জন্য যারা এই ভিডিওটা দেখছে, হয়তো অনেকে অ্যাক্সিডেন্টালি তাদের সামনে এই কথাটা চলে এসেছে এবং তারা এখন অবাক হয়ে ভিডিওটা হয়তো দেখছে। যাই হোক, তারা অবাক হবে না, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি, একটু ছোট করে জেনে নাও রিদমের কাছ থেকে। তো ডিসেন্ট্রালাইজড কাউন্সিল। ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা দেখুন, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কথাটার হচ্ছে যে ডিসেন্ট্রালাইজ মানে ওটা সেন্ট্রাল অথরিটি করে না। সেন্ট্রাল অথরিটি মানে ডাব্লিউবিজেই বোর্ড এই জিনিসটা করে না। বিভিন্ন গভর্নমেন্ট কলেজে যখন ভর্তি সেন্ট্রালাইজ প্রক্রিয়ার থ্রু দিয়ে হয়ে যায়, তারপর কিছু সিট ফাঁকা থাকে। এবার সেই ফাঁকা সিটগুলো ভর্তি করার জন্যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়। এটা যাদবপুরেও হয়, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও হয়, কল্যাণীতেও হয়, জলপাইগুড়িতেও হয়, মোটামুটি সব গভর্নমেন্ট কলেজেই হয়। এবার যাদবপুরের ব্যাপারটা হচ্ছে যাদবপুরের মোটামুটি সবার লাস্টে হয়, কখনো ক্যালকাটা লাস্টে হয় বা যাদবপুর লাস্টে হয়। এবার ডিপেন্ড করে ইয়ার ওয়াইজ, সেটা ডিপেন্ড করে। এবার সেটা নোটিফিকেশন যাদবপুর ওয়েবসাইটে পেয়ে যাবে। এবার ওই ডিসেন্ট্রালাইজডে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে র্যাঙ্কটা অনেকটা নামে, অনেকটা নামে। মানে কোনো ব্রাঞ্চ যদি শেষ হয় 3,000-এ, সেটা ডিসেন্ট্রালাইজডে নামতে পারে 4,000 অব্দি, এটা যেতে পারে। তো এবার এই বছর যে মপ আপ রাউন্ডের ব্যাপারটা ছিল আগের বছরে, যার জন্য অতটা ডিফারেন্স হয়নি। আগের বছরের ডিসেন্ট্রালাইজডে একটা খুব ইন্টারেস্টিং কেস দেখা গেছে যে মপ আপ রাউন্ডে বেশি নেমেছে র্যাঙ্ক, কিন্তু ডিসেন্ট্রালাইজডে অতটা নামেনি। কারণ হুম হয়েছে মপ আপ রাউন্ডে যাওয়ার জন্য একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছিল, যে মপ আপ রাউন্ডে গেলে সেকেন্ড রাউন্ডের সিটটা চলে যাবে, যার জন্য হুম অনেকেই যায়নি সেই মপ আপ রাউন্ডে। যেই যে যে জন্য যায়নি, এবার সেই কারণে সিটের যে র্যাঙ্কটা ছিল সেগুলো অনেকটা নেমে গেছে মপ আপ রাউন্ডে। আবার যখন ডিসেন্ট্রালাইজ হলো, ডিসেন্ট্রালাইজে প্রচুর কলেজ থেকে অ্যাপ্লাই করেছিল ছেলেরা, ছেলেমেয়েরা। এবার সেখানে র্যাঙ্কটা অতটা নামেনি। যেমন আমাদের মেটালার্জিতে, মেটালার্জিতে কি অদ্ভুত কেস হয়েছে, মপ আপ রাউন্ডে নেমেছিল 3,680, আর হুম ডিসেন্ট্রালাইজডে নেমেছিল 3,333। আচ্ছা। তো এটাই আগের বছরে হয়েছিল। কিন্তু জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজডে অনেকটা নামে র্যাঙ্ক, এবং যাদের ইন্টারেস্টেড আছে, ধরুন যাদবপুরেই ব্রাঞ্চের কোনো একটা ব্রাঞ্চে পড়ে, এবার সে অন্য ব্রাঞ্চে যেতে চায়, হুম সে ওই সিটের জন্য অ্যাপ্লাই করতে পারে। এবার ভ্যাকেন্সির ওপর সবটা ডিপেন্ড করছে, ভ্যাকেন্সি আর কিভাবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেই বেসিসে। ভ্যাকেন্সি যতগুলো আছে, মেকানিক্যাল বা এই নন সার্কিটাল ব্রাঞ্চে ভ্যাকেন্সি থাকে, সার্কিটাল ব্রাঞ্চে অতটা ভ্যাকেন্সি থাকে না। সিএসসি ইটিসি এগুলোতে ভ্যাকেন্সি খুবই কম থাকে, হুম কারণ এগুলো ফিল আপ হয়ে যায়। তো নন সার্কিটাল ব্রাঞ্চে ভ্যাকেন্সিগুলো ফিল আপ করে যখন, সেখান থেকে ডিসেন্ট্রালাইজ থ্রু দিয়ে হয় এটা। ওকে। তো এবার জাস্ট আমরা পডকাস্টের একদম লাস্টেই চলে এসেছি। তো কিছু ইম্পর্টেন্ট কথা, মানে এবার কিছু ইম্পর্টেন্ট সেকশন আমরা চলে এসেছি মেনলি। একটু যাদবপুরের একটা, মানে একটা রাউন্ড আমি রেখেছি যেখানে প্রোস ভার্সেস কনস আমরা ডিসকাস করব। তো রিতম, তুমি একটু যাদবপুরের প্রোস এবং কনস, সেগুলো যদি তুমি একটু ভালো করে বলো, তোমার এক্সপিরিয়েন্স এবং তোমার মানে নলেজ অনুযায়ী। প্রোজ বলতে দেখুন, যদি ডাব্লিউবিজেইতে কারোর খুব ভালো র্যাঙ্ক থাকে,
ডাব্লিউবিজিআইটা মেইনলি লোকের ফার্স্ট টার্গেট থাকে যাদবপুর। তার অনেক কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে যে এখানকার ফিস, যেটা হুম ইন্ডিয়াতে কোথাও পাবে না, এটা আগেও বলেছি। তো হুম সেই ব্যাপারে আর ডিটেলসে বলছি না। আর সেকেন্ড কারণ হচ্ছে এখানকার যে ফ্যাকাল্টি, এখানকার ফ্যাকাল্টি এবং যে ব্র্যান্ড ভ্যালু। মানে হুম বেঙ্গলিদের মধ্যে একটা পারসেপশনই আছে যাদবপুরের ছেলে মানে সে তো একটা মানে ভীষণ মেধাবী টাইপের হবে, যাদবপুরের ছেলেমেয়েরা। হুম, এটা একটা জেনারেল পারসেপশন আছে। এটা বি কলেজ সম্পর্কেও আছে। হ্যাঁ তো এই ব্যাপারটা আছে। প্রস বলতে দেখুন ফ্যাকাল্টি যথেষ্ট ভালো, যথেষ্ট কোঅপারেটিভ ফ্যাকাল্টি। আর ক্লাব যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলুন, সমস্ত কিছু এখান থেকে যে কেউ পার্সিউ করতে পারে। এমন নয় যে শুধু পড়াশোনার মধ্যে সব কিছু আছে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যাদবপুরে যা আছে, মানে অন্য বাকি কলেজগুলোতে অতটা আছে কিনা অতটা জানি না আমি। যাদবপুরে সিঙ্গিং এর সম্পর্কে, নাটক, গান, আঁকা, তারপরে বিভিন্ন খেলা আমাদের রিসেন্টলি যেটা হলো ইউ টার্নে বিভিন্ন গেমস আছে, চেস আছে, তারপরে ব্যাডমিন্টন আছে, ফুটবল আছে, ক্রিকেট আছে, টেবিল টেনিস আছে, সবকিছু গেমসে পার্টিসিপেট করতে পারে সে। কারো যদি এক্সট্রা কারিকুলারে ইন্টারেস্টেড থাকে সেও আসতে পারে এখানে। হুম আর আর প্রস বলতে যখন একটা এনভায়রনমেন্ট ফ্যাক্টর তো আছে, এনভায়রনমেন্ট যাদবপুরের যে একটা ভাইব্রেন্ট এনভায়রনমেন্টটা পাচ্ছে সে, এই একটা খোলামেলা ব্যাপার, অ্যাটমসফিয়ারটা ইন্ডিপেন্ডেন্স হুম দিচ্ছে অথরিটি, সেই ব্যাপারটাও অন্য কলেজে অতটা আছে কিনা বলতে পারবো না। এবার কনস বলতে দেখুন ইন্ডিপেন্ডেন্স দিলে না, মানে একটা লেজিনেস চলে আসে, মানে সে খাটতে চাইছে না, এরকম ব্যাপার চলে আসে, বা হুম একটু অন্য দিকে চলে যাচ্ছে, এই যে সিগারেট স্মোকিং বা এই সমস্ত দিকে কেউ চলে যেতে পারে। তো এই সমস্ত ব্যাপারটাও যাদবপুরে কিন্তু আছে। এবারে এগুলো সমস্তটাই নিজের ওপর নির্ভর করছে। কোনো একদম কোনো ইউনিয়ন এখানে কাউকে জোর করবে না। এখানকার যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ইউনিয়ন আছে, ইউনিয়ন এখানে কাউকে জোর করে না। কেউ যদি উইলিংলি পার্টিসিপেট করতে চায় করতে পারে। হুম ক্যাম্পাস পলিটিক্সে যদি কেউ উইলিংলি পার্টিসিপেট করতে চায় করতে পারে। সেটা কোনোদিনও পড়াশোনার পথে হিন্ড্রান্স হয়ে দাঁড়ায় না। ইভেন সেটা তো বলবো যে কিছু কিছু ক্ষেত্রে সেটা সাহায্য করে। সাহায্য করে মানে এই সেন্সে বলছি যে ধরুন অ্যাডমিনিস্ট্রেশন ঠিকঠাক কাজ করছে না, রেজাল্ট দিতে দেরি করছে। আমাদের হুম ফার্স্ট সেমিস্টারে যেমন রেজাল্ট দিতে দেরি করছিল, তো সেখান থেকে ইউনিয়ন গিয়ে বলাতে, প্রোটেস্ট করাতে তখন দিল। এবার এই সমস্ত যে ইস্যুসগুলো, স্টুডেন্ট ইস্যুস যদি কিছু থেকে থাকে, সেগুলোতে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ইউনিয়ন যায়। হুম আর কোনো স্টুডেন্টকে জোর করে পার্টিসিপেট করানো কোনো কিছুতে এগুলো কিচ্ছু হয় না। বা এই যে পেটি পলিটিক্যাল ইস্যুসে মারপিট, দাঙ্গা, এই সমস্ত কিচ্ছু হয় না। আর একটা যেটা মাইনাস পয়েন্ট বলতে গেলে, এখানকার ইনফ্রাস্ট্রাকচারে আরেকটু ডেভেলপমেন্ট আশা করা যায়। কারণ ল্যাব ইকুইপমেন্টস বা এই সমস্ত স্টেট গভর্নমেন্ট থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেগুলো আসে, সেগুলোতে আরেকটু কোয়ালিটি বেটার করা যেতে পারে। এটাই যা বলার। ওকে এবার একটু মানে একটা খুব ইন্টারেস্টিং সেকশন আমি রাখার চেষ্টা করেছি। আমিও একটা ভিডিও দিয়েছিলাম চ্যানেলের মধ্যে, যে ফার্স্ট ইয়ার তোমার হয়ে গেল, হ্যাঁ, তো সেকেন্ড সেম কিছু চলছে, মানে যদি ফার্স্ট ভুল, ইয়ার প্রায় শেষ। প্রায় শেষ হ্যাঁ, তো এবার কিছু ভুল হয়তো তোমার মানে নিশ্চয়ই হয়েছে, মানে ভুল মানুষ মাত্রই ভুল হয়, কিছু ভুল হয়েছে। যে একদম। যেটা হয়তো প্ল্যান ছিল, প্ল্যান অ্যাকর্ডিং টু প্ল্যান তুমি হয়তো যেতে পারোনি, একটু ডেভিয়েট করেছো বা কিছু হয়েছে। সেই ভুলগুলো যেগুলো যারাই সবে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে নেবে ফার্স্ট সেমিস্টারে, তাদের ক্ষেত্রে যারা যাতে জানা থাকে, সেক্ষেত্রে তুমি একটু বলে দাও তোমার যে সেক্ষেত্রে ভুল হয়েছিল। একদম, সেক্ষেত্রে একটাই কথা বলবো যে কলেজে এসেছো মানেই যে সব পেয়ে গেছো, একদমই তা নয়। কলেজে এসে ফার্স্ট ইয়ার মানেই রিল্যাক্স করো, মজা করো, এই ব্যাপারটা যেন মাথায় একদম না থাকে। যেটা আমি ভুলটা করেছি একদম, হুম তাতে এসজিপিএ অনেক কমে গেছে আমার। তো সেটা যেন না হয়।
সেটা হলে কিন্তু, কারণ ফার্স্ট দুটো সেমিস্টারে লোকে বলে যে চাপ থাকে না, কিন্তু প্রেশার যথেষ্ট থাকে। আর যাদবপুরের একাডেমিক্সটা আমাদের ক্ষেত্রে আর একটু বেশি প্রেশার ছিল। পরের জেনারেশন হয়তো ফেস করবে না এটা। আমাদের ক্ষেত্রে কি হয়েছিল যে অ্যাডমিশনটা অনেক দেরিতে স্টার্ট হয়েছিল, কারণ একটা খুব বাজে ইনসিডেন্ট হয়েছিল স্বপ্নদ্বীপের। তো আনএক্সপেক্টেড একটা ইনসিডেন্ট হয়েছিল। হ্যাঁ। তো ওই কেসটা প্লাস আমাদের যাদবপুর এলাকাতে ডেঙ্গু ম্যালেরিয়া চারদিকে ছড়াচ্ছিল, সেই জন্য আচ্ছা। স্যানিটাইজ করা পুরো এলাকাটাকে। আমাদের তখন নতুন ভিসি নিয়ে একটা মানে গন্ডগোল টাইপের হচ্ছিল। তো সেই কারণে আমাদের অ্যাডমিশনের প্রসেসটা অনেকটা লেট হয়েছিল। ক্লাস শুরু হতে হতে অনেক দেরি হয়েছিল, যার জন্য আমরা টাইমটা অনেক কম পেয়েছি। এবার সেহেতু প্রেশারটা আমাদের হয়তো বেশি মনে হচ্ছে, নেক্সট জেনারেশন হয়তো নাও ফেস করতে পারে। কিন্তু এটাই হুম। বলবো যে কলেজে এসে গেছো মানেই যে সবকিছু পেয়ে গেছি, একদমই তা ভেবো না। প্লেসমেন্টস দেখো, প্লেসমেন্টস যাদবপুর ইউনিভার্সিটি কোম্পানিকে আনতে পারে, প্লেসমেন্ট যাদবপুর ইউনিভার্সিটি করাবে না। প্লেসমেন্ট তোমাকে নিজেই প্লেস হতে হবে। হুম। একটা কলেজ বা ইউনিভার্সিটি কোম্পানি আসে তাকে ব্র্যান্ড ভ্যালুটা দেখে কলেজে। এবার সেই কলেজের স্টুডেন্টসরা প্লেসড হবে কি হবে না এটা কিন্তু সমস্তটাই স্টুডেন্টের উপর নির্ভর করে, কোম্পানি নিয়ে আসা কলেজের ব্যাপার। আর এটাই বলবো, আর এনজয় করো কলেজ লাইফ 4 বছরের, এটা আর কোনোদিনও ভবিষ্যতে ফিরে পাবে না। তো যারা যারা হুম। কলেজ নতুন স্টার্ট করতে যাচ্ছ, যাদবপুরে আসছো, তাদেরকে কনগ্রাচুলেশন জানাই, যাদবপুরে পাবে বলে মনে হচ্ছে। এখনো তো কাউন্সিলিং শেষ হয়নি সম্ভবত। হ্যাঁ, শুরু হবে, মানে রাউন্ড ওয়ানের রেজাল্ট আসবে। রাউন্ড ওয়ানের রেজাল্ট। আজকে লাস্ট চয়েস ফিলিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটাই বলবো। আর যারা চয়েস ফিলিং করতে চাও দাদার কাছে যাও, দাদা খুবই কোঅপারেটিভ এই বিষয়ে। ডাব্লিউবিজেই, জেই মেন্স বা যে কোনো এই সমস্ত যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে, এগুলোতে চয়েস ফিলিং এ দাদা খুবই হেল্প করবে, ভীষণ হাম্বেল। আর এটাই বলবো যে 4 বছরে দেখো এনজয়মেন্ট যেমন থাকবে, তেমনি যেন পড়াশোনা থেকে আসল যে তোমার মোটো ছিল কলেজে আসার বা ইঞ্জিনিয়ারিং পার্সু করা, সেই এমটা থেকে যেন সরে না যাও, তাহলেই হলো। ব্যাস, আর কিছুই না। একদম। তো লাস্ট একটা সেকশন আমি রেখেইছিলাম, যেখানে মেসেজ টু ফিউচার জেভিয়ান্স, ওটা অলরেডি আশা করছি প্রীতম বলেই দিয়েছে। তো ব্যাস, এবার একটু কনক্লুশন, মানে লাস্ট ফিনিশিং, একদম 2-3টে লাইন তুমি যা বলতে চাও ওভারঅল পুরো একদম পডকাস্টের মধ্যে যা আলোচনা হয়েছে। পুরো পডকাস্টের মধ্যে এইটুকুনি বলবো যে যাদবপুর ইউনিভার্সিটি একটা বেশ বড় ইউনিভার্সিটি। এটা বলতে গেলে ফোর্থ র্যাঙ্কড ইউনিভার্সিটি, এটা বলা হয়নি। ফোর্থ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে তুমি যদি আসতে চাও, ইউ আর ওয়েলকামড। পড়াশোনা করো এখানে, এখানে বিরাট বড় চাকরি করতে চাও চাকরি করো, প্রফেসর হতে চাও প্রফেসর হও। তো এটাই বলবো যে নিজের লক্ষ্যে একদম স্থির থাকো। হ্যাঁ। আর বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের অ্যাক্টিভিটিসে আছে, সেগুলোতে যেতে পারো। মোট কথা অ্যাক্টিভ থাকো। নেক্সট জেনারেশনকে এটাই বলবো যে যাই হুম। করবে একদম প্যাশনের সাথে করো, মানে হাফ হার্টেডলি অ্যাটেম্প্ট করলে কিছুই হয় না। আর যারা ডাব্লিউবিজেই পরে এখনো দেয়নি তাদেরকে বলবো যে জেইটাকে একদম, মানে যদি ইঞ্জিনিয়ারিং তোমার সত্যি ইচ্ছে হয়, কারোর প্রেসারে পড়ে যেটা করো না। ইঞ্জিনিয়ারিং হুম। সত্যি ইচ্ছে থাকলে তখনই এসো এখানে, একদম যেটাই করবে মন দিয়ে করো। একদম। তো এই এই আমাদের পডকাস্ট ছিল আজকের। রিতমকে অসংখ্য ধন্যবাদ পডকাস্টে আসার জন্য। এবং এটা আমি একটু বলে দিই যে ও কাউন্সিলিং ব্যাপারে অনেক, আমার একটু অনেক প্রশংসা, বেশি হয়তো প্রশংসা করে দিয়েছে, কিন্তু মানে না না, দ্যাট ইজ টোটালি জাস্টিফাইড। না, তাও বলে দিই। তো অনেকে ভাববে যে বলিয়ে নিচ্ছে, এরকম কিছু সেরকম কিছু নয়, ঠিক একদমই আছে। না, আম- আমার সাথে ও কোনো এর ওর ব্যাপারে বক্তব্য কথাই কিন্তু হয় না। বলেছে।
একদম। তো এই প্রথমবারে মোটামুটি ১ বছর হয়ে গেল সম্ভবত। তোমার সাথে এই হ্যাঁ, প্রথমবার কথা হচ্ছে। ১ বছর। একদম। তো যাই হোক, অনেক ইনফরমেশন পেলাম রিতমের থেকে। আমি চাইবো ভবিষ্যতেও আবার আসুক এবং আরো কিছু পডকাস্ট আমরা, আরো ওর এক্সপিরিয়েন্স বাড়বে আস্তে আস্তে। ও আরো যখন আরো দুটো সেকেন্ড ইয়ার হয়ে যাবে, থার্ড ইয়ার হয়ে যাবে, তো যদি আমরা সম্ভব হয় অবশ্যই আবার রিতমকে পাবো। এবং এই বলে আজকে এই ভিডিওটা এবং পডকাস্টটি শেষ করছি, এবং রিতমকে আবার অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইরকম একদম, ভিডিও ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে আসা হয় পডকাস্ট আকারে। যদি মনে হয় যে চ্যানেলটা তোমাদের হেল্প করছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করো। এতে প্রচুর ইনফরমেশন আছে যাদবপুর ইউনিভার্সিটি, এবং রিতম এখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছে, এবং সেই হিসেবে, ছাত্র হিসেবে রিতম যা জানে তা অনেকটাই, মানে তার নিজের ক্ষেত্রে অনেকটাই চেয়েছে, মানে দিতে পেরেছে, ডেলিভার করতে পেরেছে, আমি তাই মনে করি। যাই হোক, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর প্রীতমকে আবার আসবে, আর আবার তোমাকে ডাকবো যদি পরে একদম, সম্ভব একদম। হয়। নিশ্চয়ই। আশা করছি তুমি আসবে। একদম নিশ্চয়ই। আমি তো ফ্রি আছি এখন। একদম একদম, ঠিক আছে, চলো। ভালো করে পড়াশোনা করো, আর কি তোমার নিজের লক্ষ্য তুমি যথেষ্ট জানো, তাও আমি বলে দিচ্ছি। আর কিছু সেরকম বলার নেই। তুমি যথেষ্ট জানো, এবং তোমার যা লক্ষ্য, তোমার যা করার ইচ্ছা, অবশ্যই করবে এবং অবশ্যই সফল হবে। দেখা হচ্ছে থ্যাংক ইউ। নেক্সট, আবার অন্য কোনো দিন। একদম। একদম।